Hello there, I'm Shawon from English Point. Today I'm here with a grammar class and title দেখে সবাই বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে চেঞ্জিং ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হয় একটা সেন্টেন্সকে আজকে আমি সেটাই আলোচনা করব। সো অ্যাজ এই চেঞ্জিং ভয়েস এই টপিক থেকে এসএসসি এইচএসসি অ্যাডমিশন জব প্রিপারেশন ইভেন বিসিএস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসে। সো আই থিংক যে প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং খুবই ইনফরমেটিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি তুমি অলরেডি এই টপিকটা জেনে থাকো বা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করতে হয় সেটা জেনে থাকো, তারপরে তুমি এই ভিডিওটা কেন দেখবে? এখন আমরা ছোটবেলা থেকেই ক্লাস 7 বা 8 থেকে কিন্তু এই টপিকটা শিখে আসছি। ইভেন প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে বা বোর্ড এক্সামগুলোতেও আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করে আসছি। কিন্তু এরকম অনেক সেন্টেন্স কিন্তু এক্সামের কোয়েশ্চেনগুলোতে আসে যে সেন্টেন্সগুলো আসলে কিন্তু কোনো প্যাসিভ হয় না। সো এই ভুলগুলো আমরা কেন করেছি বা এই ভুলগুলো আমরা কেন শিখেছি? সো আজকে আই থিঙ্ক যে ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে আই থিঙ্ক যে এই ভুল ধারণাগুলো সবার ক্লিয়ার হয়ে যাবে। সো উইদাউট এনি ফার্দার আইডু লেটস গেট স্টার্টেড। সো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের ট্রান্সফরমেশনে যাওয়ার আগে আমাদেরকে কিছু বেসিক বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে, আদারওয়াইজ আমরা বুঝবো না যে আসলে এই সেন্টেন্সের প্যাসিভ হবে কিনা বা এই ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে, এই পুরো প্রসিজারটা আমরা ঠিকভাবে বুঝতে পারবো না। সো প্রথমে আমাদেরকে জানতে হবে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ভার্ব কি? খুবই সহজ। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যেই ভার্বের পরে অবজেক্ট থাকে, অর্থাৎ যেই ফাইনাইট ভার্বের পরে অবজেক্ট থাকে সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। যেমন এই সেন্টেন্সের দিকে যদি আমরা তাকাই, এখানে লেখা আছে আই ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এই বাক্যে ডু এই ফাইনাইট ভার্বটার পরে কিন্তু দ্য ওয়ার্ক অবজেক্ট আছে। সো যেই ফাইনাইট ভার্বের পরে অবজেক্ট থাকে বা যে ফাইনাইট ভার্বের জন্য অবজেক্ট থাকে সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি ফাইনাইট ভার্বের পরে কোনো অবজেক্ট না থাকে, অর্থাৎ যে ফাইনাইট ভার্বের কোনো অবজেক্ট নাই সেটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। যেমন পরবর্তী সেন্টেন্সটা আই গো টু স্কুল, সো এইখানে গো ভার্বের পরে কিন্তু কোনো অবজেক্ট নাই। সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে কোনো ভার্বের পরে অবজেক্ট আছে কি নাই, বা যেই কোনো ভার্বের পরে কোনো শব্দ থাকলে সেটা অবজেক্ট কিনা। সো এটা বোঝার জন্য আমি একটা আপাতত শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে মেইন ভার্বের পরে নাউন পর্যন্ত, এখানে আই ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সে মেইন ভার্ব ডু, এরপরে নাউন কোথায় আছে? ওয়ার্ক। সো মেইন ভার্বের পরে নাউন পর্যন্ত আন্ডারলাইন করে এই পুরো অংশটুকুকে, যদি সেটা ক্লজ হয় বা ফ্রেজ হয় যাই হোক না কেন, এই পুরো অংশটুকুকে যদি হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করলে অ্যান্সার পাওয়া যায়, অথবা আই ডু দ্য ওয়ার্ক। সো দ্য ওয়ার্ক এই অংশটুকুকে হোয়াট ডু আই ডু, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে। সো যদি হোয়াট অথবা হুম দিয়ে অ্যান্সার করলে, প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অবজেক্ট। আর যদি মেইন ভার্বের পরে, যেমন পরবর্তী সেন্টেন্সে আই গো টু স্কুল, নাউন পর্যন্ত আন্ডারলাইন করে এই পুরো অংশটুকুকে হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করে কোনো অ্যান্সার না পাওয়া যায়, তাহলে সেটা অবজেক্ট না। অর্থাৎ এখানে আই গো টু স্কুল, এখানে টু স্কুল এই অংশটুকু কিন্তু হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করলে কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না, বরং এটাকে ওয়্যার, আই গো ওয়্যার, ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করলে অ্যান্সার পাওয়া যাচ্ছে। সো এরকম আরো অনেক কোয়েশ্চেন আছে, যেমন ওয়্যার, হোয়েন, হাউ, হোয়াই এই কোয়েশ্চেনগুলো করলে যদি অ্যান্সার পাওয়া যায় সেটা কিন্তু অবজেক্ট হয় না, সেটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় বা অ্যাডভার্ব ক্লজ হয়। সো খুবই সহজে শর্টকাট টেকনিক যে অবজেক্ট কি না সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি, মেইন ভার্বের পরে নাউন পর্যন্ত আন্ডারলাইন করে ওই অংশটুকুকে যদি হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করা যায় তাহলে বুঝবো যে সেটা অবজেক্ট। আর যদি হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করে কোনো অ্যান্সার না পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট না। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে শুরুর সেন্টেন্সটা আই ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটাই ডু এই ভার্বের জন্য অবজেক্ট আছে। সো ডু এখানে একটা ট্রানজিটিভ ভার্ব, এবং পরবর্তী সেন্টেন্সে আই গো টু স্কুল, এখানে গো ভার্বের জন্য কিন্তু কোনো অবজেক্ট নাই, কারণ এটা কোনো নাউন বা নাউন ফ্রেজ না। সো এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এখানে কোনো অবজেক্ট নাই বলে এই গো ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব না, এটা ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমরা চলে আসি যে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল কিনা কোনো সেন্টেন্স সেটা আমরা কিভাবে বুঝবো। সো অ্যাক্টিভ ভয়েস কিনা কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে অ্যাকশন হচ্ছে কিনা, কোনো একটা সেন্টেন্সে কোনো অ্যাকশন ঘটছে কিনা সেটা আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ এই শব্দটা আসছে কিন্তু অ্যাকশন থেকে। সো অ্যাকশন মানে কি? কোনো কিছু ঘটা। সো কোনো কিছু ঘটছে বোঝালে বা কোনো কাজ হচ্ছে বুঝলে আমরা বুঝবো যে ওই জায়গায় কোনো অ্যাকশন হচ্ছে। সো এখন আমরা দেখি যে এরকম অনেক ট্রানজিটিভ ভার্ব, যে ট্রানজিটিভ ভার্বগুলোর মধ্যে কিন্তু কোনো অ্যাকশন ঘটে না। যেমন শুরুর সেন্টেন্সটা আই হ্যাভ আ কাউ, এই সেন্টেন্সে হ্যাভ
এই ভার্বের জন্য একটা অবজেক্ট আছে কাউ, সো এটা একটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এই বাক্যে আই হ্যাভ আ কাউ, এই বাক্যে হ্যাভ এই ভার্বটা দিয়ে কোনো কাজ করা হচ্ছে কিনা, কোনো কাজ করা বোঝাচ্ছে কিনা। আমার কাছে একটা গরু আছে, এখানে কি আমি কোনো কাজ করলাম? সো এখানে কিন্তু হ্যাভ ভার্বটা কোনো কাজ করা বোঝাচ্ছে না, সো এখানে কিন্তু কোনো অ্যাকশন ঘটেনি। সো এখানে যেহেতু কোনো অ্যাকশন ঘটেনি, সো এই সেন্টেন্সটা কিন্তু কোনোভাবেই অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল না। সো অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল যদি না হয়, এই সেন্টেন্সের কিন্তু কোনোভাবে প্যাসিভ ভয়েস করা যাবে না, কারণ অ্যাক্টিভ ভয়েস থেকে কিন্তু প্যাসিভ ভয়েস করতে হয়। সো অ্যাক্টিভ ভয়েসে যদি না হয়, সেটা কিন্তু কোনো প্যাসিভ হবে না। কিন্তু ছোটবেলায় কিন্তু আমরা এই সেন্টেন্সেরও প্যাসিভ করে আসছি। আমরা কি করেছিলাম? এ কাউ ইজ হ্যাড বাই মি। সো এরকম কিন্তু আরো অনেক সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোর কিন্তু গ্রামাটিক্যালিও কোনো প্যাসিভ ভয়েস হয় না, কিন্তু আমরা ছোটবেলায় এরকমের অনেক সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করে আসছি, যেমন হানি টেস্ট সুইট। সো হানি টেস্ট সুইট এই সেন্টেন্সে কিন্তু এখানে কিন্তু কোনো অবজেক্টই নাই। টেস্ট এই ভার্বটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, এই ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসেছে সুইট, মধু খেতে মিষ্টি। সো এই সেন্টেন্সে কিন্তু খেয়াল করলে দেখা যাচ্ছে কোনো অবজেক্টই নাই। সো অবজেক্ট না থাকা মানে কি, এই সেন্টেন্সটাই যে ভার্বটা আছে টেস্ট, এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। সো ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে সেই ক্ষেত্রে ওই বাক্যটা কোনোভাবে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল হতে পারবে না। সো এই বাক্যটাও কিন্তু কোনো প্যাসিভ হবে না। কিন্তু আমরা অনেকেই করে আসছি হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। সো মধু যখন খাওয়া হবে না, অর্থাৎ মধু যখন কেউ খাবে না, তখন কি সেটা তিতো হয়ে যাবে? মধু না খেলে কি মিষ্টি থাকে না? সো এরকমের কোনো বোকা বোকা সেন্টেন্স আমরা প্যাসিভ করবো না। সো এগুলোর কিন্তু গ্রামাটিক্যালিও কোনো প্যাসিভ হয় না। আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি, আই বট আ কাউ। এইখানে কিন্তু ভার্ব হচ্ছে বট, এই ভার্বের জন্য অবজেক্ট আছে, সো এটা একটা ট্রানজিটিভ ভার্ব প্লাস বট মানে বোঝাচ্ছে কোনো কিছু কেনা। সো এখানে অবশ্যই একটা কাজ হচ্ছে, আমি একটা গরু কিনেছিলাম। সো এখানে যেহেতু কোনো কাজ হয়েছে বা কোনো অ্যাকশন ঘটেছে, সো এটাকে আমরা বলতে পারি একটা অ্যাকশন ভার্ব। সো এইটা কিন্তু একটা পারফেক্ট অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল গ্রামাটিক্যালি। সো যখন আমরা কিভাবে বুঝবো যে আসলে অ্যাক্টিভ ভয়েস কিনা, কোন একটা সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা? সো এটা বোঝার জন্য দুইটা টার্ম ফুলফিল করা লাগবে। এক নম্বর হচ্ছে ভার্বটাকে ট্রানজিটিভ হওয়া লাগবে, এবং দুই নম্বর হচ্ছে ভার্বটাকে অ্যাকশন ভার্ব হওয়া লাগবে। অর্থাৎ যখন কোন সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্বটা অ্যাকশন ভার্ব হবে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বে কোনো অ্যাকশন ঘটবে, তখন ওই সেন্টেন্সটা পারফেক্ট অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল, অর্থাৎ ওই সেন্টেন্সের প্যাসিভ করা যাবে। সো এখন আমরা ডিরেক্টলি চলে যাব যে কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল অথবা অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করা যায়। সো এখানে একটা পারফেক্ট অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল নিয়েছি, আই ডিড দ্য ওয়ার্ক। সো এইখানে এই বাক্যের স্ট্রাকচার যদি আমরা ফলো করি, কি কি পাওয়া যাচ্ছে? আই সাবজেক্ট, ডিড ট্রানজিটিভ অ্যাকশন ভার্ব, এন্ড দ্য ওয়ার্ক অবজেক্ট। সো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করার জন্য আমরা আরো একবার একটু ট্রানজিটিভ ভার্ব এই শব্দটাই ফিরে যাব। সো ট্রানজিটিভ এই শব্দটা কি থেকে এসেছে? ট্রানজিট এই ভার্বটি থেকে এসেছে। সো ট্রানজিট এই শব্দটার অর্থ হচ্ছে, এই ভার্বটার অর্থ হচ্ছে স্থানান্তর করা। সো ট্রানজিটিভ ভার্ব, এই ভার্বগুলো যে ভার্বগুলোর অবজেক্ট থাকে, সেই ভার্বগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলা হয় কেন, বা এই নামটা দেওয়া হয়েছে কেন? কারণ হচ্ছে যে এই ট্রানজিটিভ ভার্বগুলোর ট্রানজিট করার ক্ষমতা থাকে। এই ভার্বগুলোর একটি স্পেশাল পাওয়ার আছে, সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বগুলো অর্থাৎ এই ডিড সাবজেক্টকে অবজেক্টের জায়গায় স্থানান্তর করতে পারে বা পাঠাতে পারে, এবং অবজেক্টকে সাবজেক্টের জায়গায় পাঠাতে পারে। সো ট্রানজিটিভ ভার্বের এই ক্ষমতাটা আছে বলেই সাবজেক্টকে অবজেক্টের জায়গায় পাঠাতে পারে এবং অবজেক্টকে সাবজেক্টের জায়গায় পাঠাতে পারে। এই ক্ষমতাটা থাকার কারণে ট্রানজিটিভ ভার্বগুলোকে এই নামটা দেওয়া হয়েছে, ট্রানজিট করতে পারে বলে এই ভার্বটার নাম দেওয়া হয়েছে ট্রানজিটিভ ভার্ব। সো আমরা যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব, তখন এই ট্রানজিটিভ ভার্বের ক্ষমতাটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে এবং অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। সো যে কোনো অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য শুধুমাত্র 4টা স্টেপ যদি এখন ফলো করা যায়, তাহলে কিন্তু এই ভয়েসের জন্য যে প্রত্যেকটা গ্রামার বইতে যেগুলো লেখা থাকে যে অ্যাসার্টিভের জন্য নিয়ম আছে কয়েকটা, ইম্পারেটিভের জন্য কিছু নিয়ম আছে, ইন্টারোগেটিভের জন্য নিয়ম আছে, সো এত নিয়ম মুখস্থ করা লাগবে না, কারণ অ্যাজ আই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য বেসিক পয়েন্টস। সো বেসিক জিনিসগুলো যদি আমরা জেনে যাই, অলরেডি জেনে গেছি, সো এখন আমাদেরকে আর কোনো নিয়মের উপর ডিপেন্ড করতে হবে না। আমরা ডিরেক্টলি 4টা স্টেপে প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে খুবই সহজে প্যাসিভে ট্রান্সফর্ম করতে পারবো। ইভেন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এই 4টা স্টেপ ফলো করে প্যাসিভে ট্রান্সফর্ম করতে পারবো। সো লেটস গেট ইনটু দ্য ফার্স্ট স্টেপস। ওকে, সো নাও আই ডিড দ্য ওয়ার্ক।
সো প্রথম স্টেপ হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের যে পাওয়ার সেটাকে অ্যাপ্লাই করা, মানে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসা এবং সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাওয়া। সো আমরা শুরুর স্টেপে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাব এবং অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। সো শুরুতে আমরা বসাবো দ্য ওয়ার্ক, আর আই সাবজেক্টকে যখন অবজেক্টের জায়গায় নিয়ে যাব তখন সেটা হয়ে যাবে মি, কারণ আই যেহেতু একটা প্রোনাউন, সো আই এর অবজেক্টিভ ফর্ম যেটা আমাদেরকে সেটাই লিখতে হবে। সো আই সাবজেক্টিভ ফর্ম এবং এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। সো প্রথম স্টেপে আমরা শুধুমাত্র সাবজেক্ট এবং অবজেক্টকে স্থানান্তর করলাম। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপ হচ্ছে যে অবজেক্টের আগে একটা বাই বসাতে হবে। ওকে, সো এই দুইটা স্টেপ, স্টেপ 1 এবং স্টেপ 2 খুবই ইজি এবং প্রত্যেকটা অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পলের জন্য এইগুলো কনস্ট্যান্ট, ধ্রুবক। এরপরে আমরা চলে যাচ্ছি থার্ড স্টেপে। থার্ড স্টেপটা কি? যেই ভার্বটা থাকবে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ V3 বসবে। সো এখানে যে ভার্ব আছে ডিড, অর্থাৎ এর বেস ফর্ম কি? ডু। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। সো আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই, প্রত্যেকটা প্যাসিভ সেন্টেন্সে আমাদেরকে ডান অর্থাৎ V3 ইউজ করতে হবে। সো এই যে তিনটা স্টেপ, চারটে স্টেপের মধ্যে অলরেডি আমরা তিনটা স্টেপ খুবই ইজিলি করে ফেলেছি এবং এই তিনটা স্টেপ কিন্তু কোনো নিয়ম বা কোনো কিছু না মনে রেখেই অ্যাপ্লাই করা যায় পরীক্ষার খাতায়, কারণ এই তিনটা স্টেপ কিন্তু যে কোনো সেন্টেন্স দেখলেই খুব সহজে করে ফেলা যাবে, কারণ যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রেই এই তিনটা স্টেপ কনস্ট্যান্ট, ধ্রুবক, এর জন্য কোনো কিছু ভাবা লাগবে না। এবার লাস্ট যে আমাদের স্টেপটা, 4 নম্বর স্টেপ, এই স্টেপটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? এই যে সাবজেক্ট প্যাসিভ সেন্টেন্সে আমরা যেই শব্দগুলো পেয়েছি এখানে একটা ব্ল্যাঙ্কস তৈরি হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে। সো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। সো এই অক্সিলারি ভার্বটা আমরা কিসের উপর ডিপেন্ড করে বসাবো? এই জায়গায় আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। সো ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সটা ছিল, যেমন আই ডিড দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটার টেন্স আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আই ডিড দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সের টেন্সটা কি? এটা সবাই পারবে। সো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এই যে গ্যাপ রয়েছে, এই গ্যাপে আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, এই দুইটার মধ্যে যে কোনো একটা। সো দ্য ওয়ার্কের জন্য আমরা কি বসাবো? ওয়াজ না ওয়্যার? অবশ্যই দ্য ওয়ার্কের জন্য আমরা ওয়াজ বসাবো, কারণ দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার। সো আমরা এখন যে সেন্টেন্সটা পেলাম, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, এইটাই কিন্তু আই ডিড দ্য ওয়ার্ক এই বাক্যের প্যাসিভ। সো এই চারটা স্টেপ, এখন তিনটা স্টেপ, শুরু তিনটা স্টেপ আমরা যেটা দেখলাম, এই তিনটা স্টেপ কিন্তু কনস্ট্যান্ট, এটার জন্য আমাদেরকে কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, কোনো কিছু ভাবা লাগছে না। শুধুমাত্র আমরা অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্স থেকে দেখে দেখেই কিন্তু আমরা এই তিনটা স্টেপ অ্যাপ্লাই করতে পারি। লাস্ট যে স্টেপটা আছে এইখানে আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে যে আসলে অ্যাক্টিভ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সো টেন্সটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে খুবই ইজিলি আমরা এই ব্ল্যাঙ্কসটা পূরণ করতে পারবো। যেমন আমি অলরেডি করলাম যে পাস্ট ইনডিফিনিট থাকলে ওয়াজ অথবা ওয়্যারের যে কোনো একটা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ব্ল্যাঙ্ক বা এই গ্যাপ, এই গ্যাপে আমরা কোন টেন্স থাকলে কোন অক্সিলারি ভার্ব বসাবো এটার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো এই স্ক্রিন থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে সেটাকে সেভ করে রেখে দিতে পারো তোমাদের ফোনে এবং সেটাকে খাতায় তুলেও রাখতে পারো। সো এখান থেকে তোমরা দেখে নিবে যে কোন টেন্স থাকলে কোন কোন অক্সিলারি ভার্ব বসছে। সো এই মাত্র 4টে স্টেপ ফলো করে যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে কিন্তু প্যাসিভে ট্রান্সফর্ম করা যায়। এর জন্য কিন্তু আলাদা আর অন্য কোনো রুলস লাগে না। পৃথিবীর সব অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে এই 4টে স্টেপ ফলো করে ট্রান্সফর্ম করা যায়। এবার আমরা একটা সেন্টেন্স লিখেছি, জিম গেভ মি সাম বুকস। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে জিম, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে গেভ, এন্ড এই সেন্টেন্সে কিন্তু পাশাপাশি দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে মি এবং আরেকটা হচ্ছে সাম বুকস। সো এটা হচ্ছে অবজেক্ট 1 আর এটা হচ্ছে অবজেক্ট 2। সো 1 নম্বর অবজেক্ট বা 2 নম্বর অবজেক্ট বলে আসলে কোনো কথা নাই। একটা ভার্বের জন্য যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে একটা হয় ডিরেক্ট অবজেক্ট আর একটা হয় ইনডিরেক্ট অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে যে দুটো অবজেক্ট থাকলে আমরা যে 4টে স্টেপ দেখলাম যে অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাবে, আমরা কোন অবজেক্ট এবং সাবজেক্টের আদান প্রদান করব? সো কোন অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো এবং কোনটাকে নিয়ে আসবো না? সো এই ক্ষেত্রে
বলে রাখি যে যেই অবজেক্টটা ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ এই ট্রানজিটিভ ভার্ব গেভ এর জন্য ডিরেক্টলি যেটা দায়ী, যে অবজেক্টটা দায়ী, সেই অবজেক্টটাকেই কিন্তু শুরুতে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে জিম গেভ সাম বুকস, এইভাবে যদি আমরা বাক্যটা পড়ি তাহলে বোঝা যাচ্ছে যে গেভ এই ভার্বটা ডিরেক্টলি সাম বুকস এর সাথে কানেক্টেড। সো গেভ এর জন্য ডিরেক্ট অবজেক্ট হচ্ছে সাম বুকস। সো এখানে ডিরেক্ট অবজেক্টটাই কিন্তু এই চারটে স্টেপের মধ্যে আমাদের হচ্ছে যে আদান প্রদানে কাজ করবে। সো এই বাক্যের ক্ষেত্রে আমরা কি করব, সাম বুকস শুরুতে আসবে আর জিম লাস্টে যাবে। সো প্রথম স্টেপ অনুযায়ী আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম এবং সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে গেলাম। এরপরে সেকেন্ড স্টেপ অনুযায়ী আমরা বাই বসালাম। থার্ড স্টেপ অনুযায়ী যে ভার্ব আছে সেই ভার্বটার 3 নম্বর ফর্ম অর্থাৎ গিভ এর 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, ফার্স্ট পার্টিসিপল ফর্ম গিভেন, সেটা আমরা বসিয়ে দিলাম। ওকে, নাও আমরা 4 নম্বর স্টেপ যেটা দেখেছিলাম যে 4 নম্বর স্টেপে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে ব্ল্যাঙ্ক থাকে বা ফাঁকা স্থান থাকে, এখানে আমরা টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। সো এই ক্ষেত্রে আবারও সেম, এটাও যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য সাম বুকস এর জন্য ওয়াজ অথবা ওয়্যার এর মধ্যে যে কোনো একটা বসবে। যেহেতু সাম বুকস প্লুরাল, সো এখানে আমরা ওয়্যার বসাবো। এখন এই যে অবজেক্ট আরো একটা বাকি থেকে গেছে, মি অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট, যেটা ইনডিরেক্ট অবজেক্ট থাকলে সেটাকে আমরা কিভাবে বসাবো? কোন প্যাসিভ ভয়েসে ইনডিরেক্ট অবজেক্টকে বসানোর নিয়ম হচ্ছে যে ভার্বের পরে টু দিয়ে সেটাকে বসাতে হয়। তাহলে আমরা কি করলাম, অ্যাক্টিভে এখানে কিন্তু গিভ এর পরে ডিরেক্টলি মি বসে গেছিল, সো এই মিটাকে প্যাসিভে যে আমরা তার আগে টু দিয়ে সেটাকে বসিয়ে দিয়েছি, সো গিভেন টু মি। সো এইভাবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এইভাবে হচ্ছে দুইটা অবজেক্ট যেই সেন্টেন্সগুলোতে থাকে সেই সেন্টেন্সগুলোকে প্যাসিভে ট্রান্সফর্ম করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে নিতে হবে। সো ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করার পরে আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা পাবো, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটার 4টা স্টেপ ফলো করে, যে 4টা স্টেপ অলরেডি আমরা শিখেছি, ওই 4টা স্টেপ ফলো করে প্যাসিভ করলেই কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা প্যাসিভ পেয়ে যাব। সো এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, উইল ইউ প্লে দ্য গেম, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ কিভাবে করব, you will play the game, অ্যাসার্টিভ হয়ে গেল। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তো অলরেডি কিভাবে প্যাসিভ করতে হবে সেটা তো অলরেডি তোমরা এখন জানো। সো এটাকে কিভাবে প্যাসিভ করবে, 4টা স্টেপ ফলো করে। সো চটপট করে ফেলো। সো এটার প্যাসিভ হচ্ছে the game will be played by you। এখন শুধুমাত্র এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করে দিলেই শুরুতে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ছিল উইল ইউ প্লে দ্য গেম, সেটা প্যাসিভ পাওয়া যাবে। সো ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটাকে শুরুতে লিখলেই ইন্টারোগেটিভ হয়ে যায়। সো আমাদেরকে দ্য গেম উইল বি প্লেড বাই ইউ, এখান থেকে উইল কে শুরুতে বসিয়ে দিলেই এই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। উইল দ্য গেম বি প্লেড বাই you. So will you play the game, এই সেন্টেন্সের প্যাসিভ হচ্ছে will the game be played by you। এই ক্ষেত্রে শুধুমাত্র একটা স্টেপ বেশি করতে হচ্ছে। স্টেপটা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাটে নিয়ে আসতে হচ্ছে এবং তারপরে আমাদেরকে সেটাকে প্যাসিভ করে আবার ইন্টারোগেটিভ করতে হচ্ছে। সো আলাদা করে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য কোনো নিয়ম মুখস্থ করার দরকার নেই, যেহেতু অলরেডি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য 4টি স্টেপ জানি। ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভে কনভার্ট করতে পারলে সেই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও প্যাসিভ খুব সহজে করে ফেলতে পারবো। So this is all about today's discussion, but still there are many things to learn about voice. And even এরকম অনেক সেন্টেন্স আছে যেগুলোর গ্রামাটিক্যালি প্যাসিভ ভয়েস করা গেলেও ল্যাঙ্গুয়েজ সেটাকে অ্যাকসেপ্ট করে না। সো we still don't know what is passive voice, রিয়েল লাইফে কোন সিচুয়েশনে প্যাসিভ ভয়েস ইউজ করা যেতে পারে এবং কোন সিচুয়েশনে প্যাসিভ ভয়েস হবে না, এইটা নিয়ে যাদের কনফিউশন এখন আছে তারা ভিডিওর উপরে রাইট সাইডে একটা ভিডিও লিংক দেওয়া আছে, যেটা আমি এর আগে বানিয়েছিলাম প্যাসিভ ভয়েসের ইউজ নিয়ে, সেই ভিডিওটা দেখে এই কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারো। So for more updates and more grammar classes, please subscribe our channel and stay connected with us. And thank you very much for your time and watching this video. And if this video really helps you, please share this video with your friends and spread knowledge. And obviously stay home and stay safe, stay healthy.
টেক কেয়ার, বাই বাই।